তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই চার্জশিটে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা অমিত শাহজি। তার মূল লক্ষ্য যে ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা, সেই নিরাপত্তায় বাংলাদেশের যে মুসলিমরা অনুপ্রবেশ করছে এবং ডেমোগ্রাফি চেঞ্জ করছে সেই নিয়ে। আসামে বিজেপি সরকার আসার পরে এই অনুপ্রবেশ বন্ধ হয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছেন যে একমাত্র ভারতের এই পশ্চিমবঙ্গ যেখান থেকে এই বাংলাদেশি মুসলিমরা তারা অনুপ্রবেশ করছে এবং তাদের যে জঙ্গি কার্যকলাপ সেই কার্যকলাপ তারা জারি রেখেছে। তাই যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই ক্ষমতা থেকে না সরছে, অর্থাৎ রাজ্যের ডবল ইঞ্জিন সরকার বিজেপি না আসছে, ততক্ষণ ভারত নিরাপদ নয়। বাংলা তো নিরাপদ নয়, এমনকি ভারতও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট বিপদের মধ্যে রয়েছে। তাই অবিলম্বে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরাতে হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ ছাড়াও তৃণমূল কংগ্রেসের আমলে কিভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে, দাঙ্গা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে, বেকারত্ব থেকে শুরু করে কর্মসংস্থান, নারী সুরক্ষা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে একটা লম্বা চার্জশিট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই চার্জশিটের বিরুদ্ধে তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর যদি প্রতিক্রিয়া জানায় তাহলে পাল্টায় যে তীব্র আক্রমণ হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই চার্জশিট নিয়ে অমিত শাহজি তিনি ভোটে কতটা ফায়দা লুটতে পারবেন সেটা সময়ের ব্যাপার। তবে বাংলাদেশের অনুপ্রবেশ ভারতবর্ষের কাছে যে একটা বিপদ, সেটা কিন্তু এর আগেও বহুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ভারতীয় গোয়েন্দা বাহিনী তারা এই বিষয় নিয়ে বারবার করে রাজ্য সরকারকে সতর্ক করেছিল, এমনকি হাইকোর্ট পর্যন্ত রাজ্য সরকারকে তিরস্কৃত করেছিল যে যে সমস্ত বর্ডার এরিয়া, অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা রুখতে রাজ্য সরকারের যে ঢিলেঢালা মনোভাব, সেটা নিয়ে কিন্তু হাইকোর্টও তিরস্কার করেছিল রাজ্য সরকারকে। মূলত বর্ডার এরিয়াগুলিতে জমি অধিগ্রহণ একটা বড় বাধা। আর এই জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনো একটা কারণে রাজ্য সরকার যথেষ্ট তারা নরম মনোভাব বা ঢিলেঢালা মনোভাব দেখিয়েছে। এর আগেও বহুবার স্বরাষ্ট্র সচিব এখানে এসছে, কেন্দ্রের রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনা করেছে এবং বর্ডার এরিয়াতে যাতে এই জমি অধিগ্রহণ নিশ্চিত করা যায় তার জন্য তারা যথেষ্ট টাকা পয়সাও রাজ্যকে দিয়েছে বলেও তারা দাবি করেছিল। কিন্তু কোনো একটি কারণে রহস্যজনকভাবে রাজ্য সরকার এই বিষয়ে তারা এখনও পর্যন্ত সেই তৎপরতা দেখায়নি। বাংলাদেশ ভোটের পরে সবথেকে যেটা বড় বিপদ, যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন সাতক্ষীরা রয়েছে, রংপুর রয়েছে এবং এই যে জায়গাগুলি কিষানগঞ্জের চিকেন নেক, যেখানে অর্থাৎ শিলিগুড়ি সংলগ্ন যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে জামায়াত ইসলাম অর্থাৎ বাংলাদেশের এক সময় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী যারা, তারা এখানে যথেষ্ট ভালো ফল করেছে এবং তারা এই জায়গা থেকে ভোটে জিতে বাংলাদেশ প্রশাসনের ওপরে কার্যত একটা বড় চাপ সৃষ্টি করেছে। জঙ্গি তৎপরতা রুখতে এই জামাতে ইসলামদের বিরুদ্ধে বর্ডার এলাকাগুলি অবিলম্বে এই কাঁটাতার দিয়ে ঘিরতে হবে এবং কড়া নজরদারি চালাতে হবে। না হলে ভারতের এই জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে পড়তে পারে, কারণ
যখন ইউনূস সরকার এই গভর্নমেন্টে ছিল, বাংলাদেশের তদারকি সরকার হিসাবে ছিল, শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর বা শেখ হাসিনা ছেড়ে দেওয়ার পর জেলের মধ্যে বন্দি সমস্ত কুখ্যাত জঙ্গিদের রাতারাতি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই কুখ্যাত জঙ্গিরা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে এবং মনে করা হচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে এই জঙ্গিদের একটা যোগাযোগ হয়েছে এবং তারা শক্তি বৃদ্ধি করেছে। সেই কারণে ভারত বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রায় 550 কিলোমিটার অরক্ষিত যে জায়গা রয়েছে, সেই বর্ডার লাইন অবিলম্বে কাটাতার না দিলে কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ, ভারত তো বটেই বা পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি আমাদের দেশের কাছেও কিন্তু যথেষ্ট বিপদ সংকেত বা বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। আর এই চার্জশিট অমিত শাহ শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে তা নয়, এই চার্জশিট সাধারণ মানুষের সতর্ক করে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য হয়েছে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা যে সামনেই ভোট, আর ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে এবারের ভোটে যে কোন পথে নিশানা করবে সেটা এখন থেকেই তার লাইন আপ করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা পার্লামেন্টের যে সেশন চলছে, পার্লামেন্ট সেশন বন্ধ হলেই পশ্চিমবঙ্গে গোটা বিজেপি বাহিনী তারা বলতে গেলে কার্পেট বোম্বিং করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি তো রয়েছেন, এমনকি এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনিও একাধিকবার মিটিং করবেন। মিটিং করতে আসতে পারেন ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, এছাড়াও স্মৃতি ইরানি তো রয়েছেন। ফলে বোঝা যাচ্ছে যে ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে বিজেপির পঞ্চপাণ্ডব যে মুখগুলি সবসময় দেশের মানুষের কাছে পরিচিত, তারা এখানে একেবারে বলতে গেলে এক ঘর বাড়ি বানিয়ে নেবে। কার্পেট বোম্বিং বলতে যা বোঝায়, সে কার্পেট বোম্বিং করবেন নিঃশব্দে। এবারের বিজেপির যে ট্যাকটিস, সে ট্যাকটিস কিছুটা বদলেছে। 2021-এর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের নির্বাচনকে তারা অনেক বেশি নিখুঁত করতে চাইছে। ভোট প্রচার, ভোটের দিন এবং ভোট গণনা, তিনটে পর্যায়কে আলাদা আলাদা করে তারা ম্যানেজমেন্ট তৈরি করেছে, যে ম্যানেজমেন্ট এক একটা দিক দেখবে। ভোট প্রচারের কৌশল এবং ভোট প্রচার দেখবে একটি ম্যানেজমেন্টের দল। ভোটের দিন কিভাবে ভোট করানো যায়, বুথে কিভাবে রিগিং ঠেকানো যায় সেটা দেখবে আরেকটি দল। এবং ভোট গণনার দিন ফাইনাল যে কাণ্ড 2021 সালে ঘটেছিল বলে খবর আছে, সেই কাণ্ড যাতে দ্বিতীয়বার না হয় তার জন্যও কিন্তু কড়া নজরদারি চালাবে এবং সেই ম্যানেজমেন্টকে আলাদা করে তৈরি করা হয়েছে। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র চার্জশিট দিয়ে গেলেন না, তৃণমূলকে একটা বার্তা দিয়ে গেলেন যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি অঙ্গ কঙ্গ জয়ের পর এবার বঙ্গ জয়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে।